আজকে ছোট্ট বন্ধুরা তোমাদের গল্পমনি এসে গেছে শেক্সপিয়ারের ম্যাকবেথ নিয়ে। এটা খুবই পরিচিত একটা গল্প, কিন্তু সেটার অনুবাদ গল্প, অর্থাৎ বাংলায় শেক্সপিয়ারের ম্যাকবেথ। দেখো তোমাদের কেমন লাগে শুনে। আর এই গল্পটা শোনার পর অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগলো তোমাদের শুনে। আর এই গল্পটা অনুবাদ করেছেন নবকুমার ভট্টাচার্য। ঠিক আছে, তাহলে শুরু করি আজকে ম্যাকবেথ। ইংরেজে দেশের উত্তরে বাস করত স্কচ জাতি। মাত্র 100 বছর ধরে এই দুই জাতি একই রাজার অধীনে বাস করছে। তার আগে ওদের আলাদা রাজ্য ছিল, রাজাও ছিল আলাদা। ইংরেজের দেশ ইংল্যান্ডে রাজা যখন ধার্মিক এডওয়ার্ড, এই সময় স্কচদের দেশ স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান। বড় চমৎকার লোক ছিলেন তিনি। যেমন ছিল তাঁর মিষ্টি ব্যবহার, তেমন ছিল দয়া। প্রজাদের তিনি ভালোবাসতেন নিজের সন্তানের মতন। কিসে তারা শান্তিতে সুখে থাকবে, কেমন করে তাদের অবস্থা ভালো হবে, আস্তে আস্তে এছাড়া অন্য কোনো চিন্তাই ছিল না তার। এমন রামরাজ্যেও কিন্তু অশান্তির ঝড় উঠল একদিন। তার এক থেন সৈন্য সাজিয়ে রাজার বিরুদ্ধে মাথা তুলল। থেন কাদের বলা হতো তা হয়তো অনেকেরই জানা নেই। তখনকার দিনে ইউরোপের সব দেশেই ছিল বড় বড় জমিদার। এদের ক্ষমতা ছিল অসীম। রাজার নিজের অনেক শক্তি থাকলে তবেই এরা রাজাকে মানত, তা না হলে তাকে অগ্রাহ্য করে নিজেরা জমিদারি শাসন করত একেবারে স্বাধীনভাবে, নিজেদের খেয়াল খুশি মতো। স্কচদের দেশেও এরকম বড় জমিদার অনেক ছিল। তাদের উপাধি ছিল থেন। এই থেনদের ভেতর সবচেয়ে বড় ছিলেন কডরের থেন। রাজা ডানকানের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন আর নরওয়ের রাজা সোয়েনকে ডেকে পাঠালেন স্কটল্যান্ডে এসে তাকে সাহায্য করার জন্য। সোয়েন তাতে তখনই রাজি। নরওয়ের লোকেরা সে যুগে দারুণ লড়াই বাঁধছিল। ঠান্ডা হয়ে নিজের দেশে বসে থাকতে মোটেই তাদের ভালো লাগতো না। জাহাজ নিয়ে তারা সমুদ্রে সমুদ্রে ঘুরতে আর নানা দেশে আক্রমণ চালিয়ে লুটতরাজ করতে বেশ পছন্দই করত। আর এই আক্রমণের মুখে কোন দেশ যে একেবারে অসহায় হয়ে যাবে, আর সে যদি একদম অসহায় হয়ে যায় এটা যদি তারা দেখতে পেত, সে দেশের বড় বড় অংশ জুড়ে তারা নিজেদের নতুন নতুন রাজ্যও গড়ে তুলত। কডরের থেন বিদ্রোহ করেছে। এই সময় তার সঙ্গে যোগ দিয়ে স্কটল্যান্ড আক্রমণ করলে ও দেশে একটা ওলট পালট ঘটানো খুবই সম্ভব। তাতে সোয়েনের ভাগ্যে ওখানে একটা নতুন রাজ্য জুটে যাওয়াই বা অসম্ভব কি? সৈন্য বোঝাই নরওয়ের জাহাজ স্কটল্যান্ডের দিকে তক্ষুনি রওনা হলো। রাজা ডানকান নিজে নিরীহ লোক, ধর্মকর্ম নিয়ে দিন কাটাতে পারলে তিনি খুশি থাকেন। তাহলেও রাজকর্তব্যে তাঁর ত্রুটি নেই। কডরের থেন মাথা চারা দিয়ে উঠেছে আর বিদেশিরা এসেছে তার সাহায্য করার জন্য। এই খবর পেয়েই তিনি সৈন্য পাঠালেন। বিদ্রোহ দমন করে হানাদারগুলোকে সমুদ্র পাড়ে তাড়িয়ে দেওয়ার জন্য তিনি সেনাপতিও পাঠালেন। আর তার সেনাপতি ছিলেন ম্যাকবেথ আর ব্যাংকো, দুজনেই মহাবীর। ম্যাকবেথ আবার নিজেও একজন বড় জমিদার, গ্লামিসের থেন। বংশের দিক থেকেও তিনি খুব বড়। তাঁর আর রাজার দেহে একই বংশের রক্ত বইছে। তা যাই হোক, যুদ্ধ আরম্ভ হলো। রাজার পক্ষের সৈন্যদের আগে আগে চলেছেন যুবরাজ ম্যালকম, ডানকানের জ্যেষ্ঠ পুত্র। সৈন্য চালনা করতে গিয়েই তিনি বাধা পেলেন ম্যাকডোনাল্ডের কাছে। এ লোকটা এসেছে আইরিশদের দেশ থেকে বৃহৎ এক সৈন্য দল নিয়ে। কডর একেও নিয়ন্ত্রণ করে এনেছে ডানকানের বিরুদ্ধে লড়বার জন্য। এই ম্যাকডোনাল্ড ভয়ানক যোদ্ধা। ম্যালকম তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বিপদে পড়ে গেলেন। চারদিক থেকে ঘিরে শত্রুরা তাকে বন্দি করবার চেষ্টা করতে লাগলো। অতি কষ্টে তাকে উদ্ধার করে নিয়ে এলো তার সৈনিকরা, কিন্তু তারপর ক্রমেই তারা হটতে থাকলো।
ম্যাকডোনাল্ড এগিয়ে আসছে, তার বীরত্বের সম্মুখে কেউ দাঁড়াতে পারছে না। এমন সময় এসে পড়লেন ম্যাকবেথ, গ্লামিসের থেন, রাজ সৈন্যের সেনাপতি। তিনি এতক্ষণ পেছন দিকে ছিলেন। ম্যাকডোনাল্ডকে কেউ রুখতে পারছে না দেখে তিনি ছুটে এলেন সামনে। দুই যোদ্ধার ভেতর যে ভীষণ যুদ্ধ হলো তা একটা দেখবার জিনিস। বহুক্ষণ যুদ্ধের পর ম্যাকবেথের তরবারি শত্রুর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে দুই ফালিতে বিভক্ত করে ফেলল। পড়ে গেল দুর্জয় ম্যাকডোনাল্ড। তার মুন্ডটা কেটে নিয়ে ম্যাকবেথ পাঠিয়ে দিলেন প্রথমেই হাতের কাছে যে রাজদুর্গ আছে তার চূড়ায় বসিয়ে রাখবার জন্য। খবর নিতে তখনই দূত ছুটল রাজা ডানক্যানের প্রাসাদে। ম্যাকবেথের বীরত্বের কাহিনী শুনে মুগ্ধ হলেন রাজা, কিন্তু সেই শেষ নয়। দূতের পর দূত আসছে যুদ্ধক্ষেত্র থেকে। ম্যাকবেথ জিতছেন, জিতেই চলেছেন। হঠাৎ একটা খারাপ খবরও এলো। নরওয়ে রাজ সোয়েন এসে পড়েছেন, কডরের সাথে মিশে ম্যাকবেথকে আক্রমণ করছেন। কি হয় দুশ্চিন্তায় কাল কাটাচ্ছেন ডানক্যান। এমন সময় আবার খবর এলো, ম্যাকবেথ শত্রু সৈন্য ধ্বংস করে এমন জয়লাভ করেছেন যে তাদের আর মাথা তোলবার কোনো উপায় নেই। কডর হয়েছে বন্দী। নরওয়ে রাজ $10,000 ক্ষতিপূরণ দিয়ে সন্ধি করেছেন। ডানক্যানের আনন্দের আর সীমা নেই। বীর ম্যাকবেথের উপকারের ঋণ তিনি কি করে শোধ করবেন তার তিনি ভেবে পান না। তিনি তখনই আদেশ দিলেন কডরের থেনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর তার জমিদারি ম্যাকবেথকে দিয়ে তাকে করা হোক নতুন থেন অফ কডর। একটা পাহাড় ঘেরা জলা, তার এক পাশ দিয়ে বয়ে গেছে রাজপথ। জলায় উঠেছে কুণ্ডলি পাকানো ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর আবছা দেখা যায় তিনটে ছায়া মূর্তি। নারীর মতন আকৃতি তাদের, কিন্তু মুখের দাড়ি, হাড় বার করা মুখ আর গর্তে ঢোকানো চোখ দেখে তাদের এই মাটির বা পৃথিবীর জীব বলে ধারণা করা যায় না। ঘুরে ধুরে নাচ করে চলেছে সেই তিন বিভৎস আবছা মূর্তি। পরস্পরে নানা রকমের কথা বলছে ঝড়ার সুরে। একজন বলছে, কোথায় ছিলে ও বোন? দ্বিতীয় উত্তর দিচ্ছে, বোন বাদার যেথায় গহন। তৃতীয়জন প্রশ্ন করছে, তুমি ছিলে কোথায় বোন? প্রথমজন উত্তর দিচ্ছে, শুনবি? তবে শোন। জাহাজ বেয়ে গেল নিয়ে আলেপ্পো সে অনেক দূরে, কোঁচর ভরা বাদাম চিবোয় বউটা তার বেড়ায় ঘুরে। আমায় একটা দিলো, যেই বলেছি তেরে এলো, আমায় দিল তাড়িয়ে, ছুঁয়ে বলছি দাঁড়িয়ে। ওর স্বামীর করবো যে কি হাল, ওই জাহাজে চড়বো গিয়ে আমি। তবে আমার নামে প্রথম ও দ্বিতীয়া তারা বললেন, মোরা নাবিকটারে ধরবো, শুষে রক্ত নেব, জাহাজখানায় থাকবে নাকি ভালো, তুলবো তুফান, ঝোড়ো মেঘ, উড়বে কালো কালো। হঠাৎ দূরে যুদ্ধের বাজনা বেজে উঠল। তিনটে ডাইনি ব্যস্ত হয়ে একসুরে গাইল, বাজে ওই দামামা, ম্যাকবেথটা এলো রে, থামা বাজনা থামা। সত্যি যুদ্ধ শেষ করে ম্যাকবেথ আর ব্যাংকো সেই পথে রাজধানীতে ফিরছেন। সেই সময় তেজি ঘোড়ার পিঠে পাশাপাশি চলতে চলতে যুদ্ধেরই কথা আলোচনা করছেন তারা। এমন সময় ব্যাংকো ভয়ানক চমকে উঠলেন। সামনেই তিনি ডাইনিদের দেখতে পেয়েছেন। চমকে তিনি প্রশ্ন করলেন, কে তোমরা? তোমরা কি জীবিত প্রাণী? হাড়ের ওপর চামড়া ঢাকা শুকনো চেহারা দেখলে পৃথিবীর জীব বলে তো তোমাদের মনেই হয় না। তা যদি না হও, তোমরা কি আমার কথার উত্তর দেবে? আমি কি বলছি তা বুঝেছ বোধ হয়। তা নইলে ঠোঁটে আঙুল তুলে আমায় চুপ করতে ইশারা করবে কেন? ম্যাকবেথ প্রশ্ন করলেন, কথা বলতে পারো তো উত্তর দাও, তোমরা কারা, তোমরা কি? এইবার প্রথম ডাইনি কথা বলল, জয় হোক ম্যাকবেথ, গ্লামিসের থেন তোমার জয় হোক। তার সুরে সুর মিলিয়ে দ্বিতীয় ডাইনিও চেঁচিয়ে উঠল, জয় ম্যাকবেথ, কডরের থেন তোমারই জয়। আর তৃতীয়া উঠে গেল একেবারে চরমে, জয় ম্যাকবেথ, তুমি হবে স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ ভয়ানক অস্থির হয়ে উঠলেন। এরকম একটা ঘটনা ঘটলে কেউ কি স্থির থাকতে পারে কখনো?
একবার তিনি অবাক বিস্ময়ে উত্তেজনায় ছটফট করতে থাকেন, আর একবার নানা রকম চিন্তা করতে থাকেন। একটাকে দাবিয়ে আর একটা মাথা তোলবার চেষ্টা করছে। তিনি খুশি হবেন না রাগ করবেন তা বুঝে উঠতে পারছেন না। এরা বলে কি কর্ডারের থেন স্কটল্যান্ডের রাজা, এসব তিনি তো কোনোদিন স্বপ্নেও ভাবেননি। ব্যাংকই কথা বললেন আবার, সত্যি করে বলো, তোমরা কি দেহধারী প্রাণী নাকি হাওয়া মাত্র? আমার বন্ধুকে তোমরা অনেক ভালো ভালো কথা বলেছ, ভবিষ্যতে তিনি মস্ত বড়লোক হবেন এই আশাও দিয়েছ, কিন্তু আমায় তোমরা একটা কথাও বলনি। বলবার কি কিছুই নেই আমাকে? আমি অবশ্য তোমাদের দয়ায় ভিখারি নই, কিংবা তোমাদের ভয়ে ভীতও নই। তবু আমি অনুরোধ করি, যদি আমার সম্বন্ধে তোমাদের কিছু জানা থাকে তবে তা জানাতে পারো। তখন প্রথম ডাইনি বলল, জয় হোক ব্যাংকো, তুমি ম্যাকবেথের মতন বড় হবে না, আবার একদিক দিয়ে ম্যাকবেথের চাইতেও বড় হবে। দ্বিতীয় ডাইনি বলে উঠল, জয় হোক ব্যাংকো, ম্যাকবেথের মতন সুখ তোমার ভাগ্যেই নেই, তবু আরেক দিক দিয়ে ম্যাকবেথের চাইতে অনেক বেশি সুখী হবে তুমি। প্রথম দুজনের কথাই বুঝি পরিষ্কার করে বুঝিয়ে দিল তৃতীয়া, তুমি নিজে রাজা হবে না, কিন্তু তোমার বংশে যারা জন্মাবে তারা হবে দেশের রাজা। ততক্ষণে ম্যাকবেথের মাথা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। তিনি জানতে চাইলেন, ওদের কথার মানে কি? গ্লামিসের থেন আমি বটে, কিন্তু কর্ডারের থেন এখনো জীবিত, আর রাজা আমি রাজা হব এ তো ধারণাতেও আসে না। এসব আজগুবি খবর তোমরা পাও কোথায়? আর এসব শোনাবার জন্য এই অলক্ষণে জলার ভেতর তোমরা আমাদের পথই বা আটকেছ কেন? বলো, বলতেই হবে। ম্যাকবেথের অনুরোধ বা শাসানি কোনোটাতেই ফল হলো না। ডাইনিরা তিনজনই হঠাৎ অদৃশ্য হয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল যেন। যেখানে তারা দাঁড়িয়েছিল সেই দিকে অবাক হয়ে ম্যাকবেথ তাকিয়ে আছে দেখে ব্যাংকো বললেন, মিলিয়ে গেল? জলের বুদবুদ যেমন জলে মিলিয়ে যায়, এরা তেমনই মাটিতে মিলিয়ে গেল। ম্যাকবেথ তাঁর ভুল শুধরে দিলেন, মাটিতে নয় বাতাসে। আরেকটু থেকে গেলে ভালোই হতো। ব্যাংকো কপালে হাত বুলিয়ে নিজের মনে বললেন, সত্যি কি ওদের দেখেছি আমরা, না ও শুধু আমাদের চোখের ভুল? একরকম শিকড় আছে যা খেলে লোক পাগল হয়ে যা তা দেখতে পায় চোখের সামনে। আমরা সেই শিকড় খাইনি তো। ব্যাংকোর কথা কানেই ঢুকলো না ম্যাকবেথের। তিনি কি যেন ভাবছিলেন, সেই ভাবনারই জের টেনে আপন মনে বললেন, ব্যাংকো, তোমার ছেলেরা রাজা হবে। কি যে ভাবছেন ম্যাকবেথ তা বুঝতে পারা ব্যাংকোর মতন বুদ্ধিমান লোকের পক্ষে শক্ত নয়। তবু বন্ধুর কথার জবাব দেওয়ার সময় সেদিকে নিয়েও গেলেন না তিনি। পরিহাসের সুরে জবাব দিলেন, কিন্তু তুমি যে নিজেই হবে রাজা। হঠাৎ দূরে কয়েকজন ঘোড়সওয়ারকে দেখতে পাওয়া গেল। তারা রাজসভারই লোক, তারা আসছে রাজধানী থেকে। রাজা ডানক্যান তাদের পাঠিয়েছেন রণজয়ী সেনাপতি দুজনকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা জানালো, রাজা আদেশ দিয়েছেন যে কর্ডারের থেকে মাথা কেটে ফেলা হবে আর তার জমিদারি বাজেয়াপ্ত করে তা দিয়ে দেওয়া হবে ম্যাকবেথকে। ম্যাকবেথের মুখে আর কথা নেই। ওই ডাইনিরা তাহলে সত্যি কথাই তো বলে গিয়েছে। যেসব ভবিষ্যতের কথা তারা বলে গেল তার কতটা সত্যি হবে? তিনি কি সত্যি স্কটল্যান্ডের রাজা হবেন? ব্যাংকো তার মনের কথা বুঝলেন। এরকম ভাবে চিন্তা করতে শুরু করলে মানুষের মনে আস্তে আস্তে পাপ এসে ঢোকে। লোভের বশে মানুষ একটু একটু করে পাপের পথে পা বাড়ায়। তিনি ম্যাকবেথের কানে কানে বললেন, সাবধান বন্ধু, সাবধান। ওরা নরকের দূতি, ওদের ফাঁদে পা দিও না। লোভকে ঠাঁই দিও না মনে। ভগবান নিজে থেকে যা দেবেন তাতেই খুশি থাকো। আগ বাড়িয়ে কোনো কিছুতে ঘটিয়ে তুলতে যেও না, বা অনর্থ ঘটতে পারে। ম্যাকবেথ গ্লামিসের থেন, কাজেই তার নিজের একটা দুর্গ আছে। সেখানে বাস করেন তার স্ত্রী লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ রাজধানী থেকে চিঠি দিয়েছেন স্ত্রীকে। জলার ভিতর ডাইনিরা তাকে কি কথা বলেছে খোলাখুলি বর্ণনা দিয়েছেন তার। চিঠি পড়েই লেডি ম্যাকবেথ দারুণ উত্তেজিত হয়ে উঠলেন। ম্যাকবেথের এই স্ত্রীটির উচ্চাসার সীমা নেই। স্বামীর বাহুল্য এবং নিজের মনোবলের উপর তাঁর অগাধ বিশ্বাস। চেষ্টা করলে স্কটল্যান্ডের সিংহাসন লাভ করা তাঁর পক্ষেও অসম্ভব যে নয়, এটাই তিনি মনে করেন।
আর অসম্ভব যে নয় তার প্রমাণ তো ওই ডাইনিদের কথা। ভাগ্যের মন্দিরের দরজা খুলে গিয়েছে তার সামনে। সোজা এগিয়ে গেলেই রাজ সিংহাসন, সাহস করে বসলেই হলো। লেডি ম্যাকবেথ পরেই মনকে শক্ত করে ফেললেন। যেমন করে হোক ডাইনিদের আশ্বাস সফল করতেই হবে, সিংহাসন তাকে পেতেই হবে। স্বামী তার বাহুবলে অন্য সকলের উপরে, কিন্তু মন তার দুর্বল, তাকে উত্তেজিত করে তুলতে হবে সিংহাসনে বসবার জন্য, যাতে তিনি লক্ষ্য স্থির রেখে দৃঢ় পায়ে এগিয়ে যেতে পারেন সিংহাসনের দিকে। আর তাকে সাহস আর উৎসাহ যোগাতেই হবে। আর সেটা কে যোগাবে? না লেডি ম্যাকবেথ। তা তিনি পারবেন, দমনা ভাব নেই লেডি ম্যাকবেথের ভেতরে। আর সেখানে কোনো কোমলতারও ঠাঁই নেই, বজ্রের মতন কঠোর সে হৃদয়। কি চমৎকার যোগাযোগ! দূত এসে জানালো রাজা ডানক্যান এই দুর্গ আজ রাত্রে অতিথি হয়ে আসছেন। রাজা ডানক্যান ম্যাকবেথের উপর তার স্নেহ যে অতি গভীর তারই প্রমাণ দেবার জন্য। বড় বেশি ভালো না বাসলেও দেশের রাজা কি যে কারুর বাড়িতে রাত্রিবাস করতে যান? লেডি ম্যাকবেথের বুকের ভেতরটা ধক করে উঠল। এ কি নিয়তির ইশারা? নিজেকে কোনো মতে সংযত করে দূতকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রভু কোথায়, সেনাপতি ম্যাকবেথ? তিনিও এলেন বলে দূত বিদায় নিল। লেডি ম্যাকবেথের কপালে ফুটে উঠল ভ্রুকুটি। পাপ চিন্তা মনে ঢুকলে তার ছাপ তো পড়বেই। স্বামী আসতেই তাকে জিজ্ঞাসা করলেন, রাজা আসছেন কখন? আজ সন্ধ্যায়, উত্তর করলেন ম্যাকবেথ। ফিরতে চান কবে? রাত্রি শেষেই। এ রাত্রি তাঁর শেষ হবে না তাহলে? লেডি ম্যাকবেথের উত্তর এলো যেন ধারালো তরোয়ালের ফলার মতন। এ কি বলছো তুমি? নিজের মনে যে চিন্তা এক একবার বিদ্যুতের মতন আচমকা হানা দিয়ে যাচ্ছে, সেই চিন্তায় কি তার স্ত্রীর মুখেও খোলাখুলি উচ্চারিত হতে শুনলেন তিনি? পিছিয়ে এলেন ম্যাকবেথ। রাজা এলেন, সঙ্গে এলেন স্কট দেশের সমস্ত বড় বড় থেন, প্রত্যেকটা উচ্চপদে কর্মচারী। ব্যাংকো, ম্যাকডাফ, রাজপুত্র ম্যালকম ও ডোনা লবন সবাই আজ ম্যাকবেথের অতিথি। সবাই সম্মান জানাতে এসেছেন সেই বীর সেনাপতিকে, যাঁর তরোয়াল নরওয়ের রাজাকে সাগরের ওপারে তাড়িয়েছে আর কডরের বিদ্রোহী থেনের মাথা কেটে ফেলে দেশে ফিরিয়ে এনেছে শান্তি আর সুশাসন। মহাভোজের আয়োজন করেছেন ম্যাকবেথ। মাননীয় অতিথিরা খেতে বসেছেন, কিন্তু নিজে ম্যাকবেথ ভোজ সভায় বসতে পারছেন না ঠান্ডা হয়ে। লেডি ম্যাকবেথ তার কানে যে মন্ত্র দিয়েছেন তা যেন বিষের মতন জ্বালা ধরিয়ে দিচ্ছে তার ভেতরে। একটা দারুণ তোলপাড় চলছে তার মনে। দুটো শক্তি দুদিকে টানছে তার মনকে। উচ্চাসা বলছে, এ সুযোগ হারিও না, রাজমুকুট আজ তোমার হাতের মুঠোয়। ডাইনিরা তো বলেই গিয়েছে ও রাজমুকুট তোমার হবে। সাহস করে হাত বাড়াও, বুড়ো রাজার মাথা থেকে মুকুট তুলে নিয়ে নিজের মাথায় পড়ো। কিন্তু মনুষ্যত্ব তখনও মরে যায়নি একেবারে। বিবেক এক একবার প্রতিবাদ জানাচ্ছে, ধিক! তোমার রাজা তোমার অতিথি, ভালোবেসে যেচে তিনি তোমার ঘরে এসেছেন। ধর্মপ্রাণ বৃদ্ধ, কত স্নেহ করেন তোমাকে, তাকে তুমি হত্যা করবে? এত পাপ কখনো মানুষের সয়? এ কাজ করো না ম্যাকবেথ। অন্তরের এর দোটানা বুঝি পাগল করে দেবে ম্যাকবেথকে। তিনি পালিয়ে আসেন ভোজসভা থেকে। পেছনে আসেন লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের মনে দোটানা নেই, উচ্চাসা ছাড়া আর কিছু নেই তাঁর চিন্তায়। তিনি মন স্থির করে বসে আছেন। সিংহাসন তার চাই, আজ রাত্রেই পথের কাঁটা সরাতে হবে। স্বামীর দুর্বলতা ধরা পড়ে যায় তাঁর চোখে। তিনিও কঠোর তিরস্কার করে বলেন, কেমন ধারা পুরুষ তুমি? অন্তরে যা চাও তা পাওয়ার চেষ্টা করতে ভয় পাও? ভয় নয়। ম্যাকবেথ খুব দুর্বল স্বরে উত্তর করলেন, ভয় নয়। লোকে আমায় ভালোবাসে, সম্মান করে। এ কাজ যদি আমি করি আর যদি তা প্রকাশ হয়ে যায়, কি কলঙ্কের কথা বলো দেখি। কলঙ্ক? গর্জে উঠলেন লেডি ম্যাকবেথ। তুচ্ছ কলঙ্কের ভয়? কোনো কিছুর ভয়ে, কোনো কিছুর চিন্তায় আমার প্রতিজ্ঞা আমি ভুলি না। বেশি আর কি বলবো তোমাকে। আমি নারী, সন্তান গর্ভে ধরেছি, বুকের দুধ দিয়ে লালন করেছি তাকে। কিন্তু যে কাজে হাত দিয়েছি তা সফল করে তুলবার জন্য যদি প্রয়োজন হয়, সেই সন্তানকে আমি নিজের হাতে পাথরে আছড়ে হত্যা করতে পারি। আর তুমি পুরুষ, তুমি
বীর তুমি। নিয়তিকে যদি বিশ্বাস করতে হয় তাহলে সিংহাসনের ভবিষ্যৎ অধিকারী তুমি। তুমি করো কলঙ্কের ভয়। বেশ, তোমায় কিছু করতে হবে না, আমি নিজের হাতেই এ কাজ করব। আজ এই অবধি থাকলো আমাদের গল্প। দেখা যাক এরপর লেডি ম্যাকবেথ কি করেন আর ম্যাকবেথই বা কি করেন। পরের সপ্তাহে শুনবো আমরা ম্যাকবেথের দ্বিতীয় পার্ট। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, কারণ ওয়েদার চেঞ্জের সময় সবার শরীর খারাপ হয়। তাহলে আজ এই অবধি, ছুটি এখন, পরে দেখা হবে, টাটা।